প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই সবাই পরিবার নিয়ে ভালো আছো। আমিও সৃষ্টিগত অসুখে ভালো আছি। আজ আমি তোমাদেরকে সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ায় অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তোমাদের মনোযোগ দিয়ে ক্লাসটি করো, তো তোমাদের টপিকসগুলো বুঝতে খুব সহজ হবে। চলে আসো, আমরা রসায়ন এই অধ্যায়ের ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছি, যেমন এখানে একমুখী বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়া, তাপাদি বিক্রিয়া, তাপবাদী বিক্রিয়া সম্পর্কে ধারণা দিয়েছি, এবং জারণ বিজারণ বিক্রিয়া, তারপরে নন রেডাক্স বিক্রিয়া সম্পর্কে ধারণা দিয়েছি। কিন্তু গত ক্লাসে জারণ বিজারণ বিষয় নিয়ে হালকা ধারণা দিয়েছি। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ধারণা দেব। জারণ বিজারণ এই ক্লাসটা করার পরে তুমি দেখবে তোমার জারণ বিজারণ একদম সহজ হয়ে গেছে, এখানে কোনো তোমার সমস্যা থাকার কথা না। চলে আসো, তার একটা যেমন রাখবে, জারণ বিজারণ করার আগে তোমাদের জারণ সংখ্যা কাকে বলে বা কিভাবে কোন মূল্যের জারণ সংখ্যা কত তা তোমাদের জানতে হবে। তাহলে আসো, প্রথম শুরু করা যাক। প্রথমে দেখো জারণ সংখ্যা। যে রাসায়নিক বিক্রিয়ায় কোন মূল্য যতটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে এবং যত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে উক্ত মূল্যের জারণ সংখ্যা বলা হয়। এর বলা আছে কি, যতটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে এবং যতটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে উক্ত মূল্যের জারণ সংখ্যা বলে। সবসময় আমরা জানি যে ধাতুর সময় ইলেকট্রন ত্যাগ করে ও ধাতুর সময় ইলেকট্রন গ্রহণ করে, তার কারণে ধাতুর সময় জারণ সংখ্যা ধনাত্মক হয়, অধাতুর সময় জারণ সংখ্যা কি হয়, ঋণাত্মক হয়। যেমন সবাই একটা উদাহরণ আসো, যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl যোগে সোডিয়াম জারণ সংখ্যা +1, ক্লোরিন জারণ সংখ্যা -1। সোডিয়াম জারণ সংখ্যা +1, ক্লোরিন জারণ সংখ্যা -1। এই যৌগের নিরপেক্ষ যৌগ, সোডিয়াম হলো একটা নিরপেক্ষ যৌগ, এই যৌগের মোট জারণ সংখ্যা কত হবে, 0 হবে। তুমি দেখো, সোডিয়াম +1, ক্লোরিন -1, সেটা কত হবে, 0 হবে। কোন মূল বা যৌগে, নিরপেক্ষ মূল বা যৌগের মোট জারণ সংখ্যা কি হয়, 0 হয়। মোট জারণ সংখ্যা 0। তো সোডিয়াম +1, ক্লোরিন কত, -1, তো +1 -1 মিলে কত হয়, 0। সোডিয়াম +1 আমরা এটা কি বুঝবো, সোডিয়ামের জারণ সংখ্যা +1 হবে। তো আসো, তার জন্য তোমাদের সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, 2 8 1। আমরা জানি সোডিয়াম যখন ইলেকট্রন, সোডিয়াম শেষ কক্ষতে একটা ইলেকট্রন আছে, আমরা জানি সোডিয়াম যখন যোগ গঠন করবে তখন একটা ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে ওই কি আয়নে পরিণত হবে, Na+। তখন এই ইলেকট্রনটা কি করবে, ত্যাগ করবে। তার জন্য সোডিয়ামের এখানে জারণ সংখ্যা কত, +1। সোডিয়াম জারণ সংখ্যা +1। এরপর আসো ক্লোরিন, এবং ক্লোরিন জারণ সংখ্যা -1 কেন, তুমি দেখো ক্লোরিন পারমাণবিক সংখ্যা কত, 17, 2 8 7। এখানে দেখো, ক্লোরিনকে যদি অষ্টক পূর্ণ করতে হয় সে একটা ইলেকট্রন কি করতে হয়, গ্রহণ করতে হয়। একটা ইলেকট্রন কি করতে হয়, গ্রহণ করতে হয়। যেমন Cl-, তখন তার ইলেকট্রন বিন্যাস কত হবে, 2 8 8। সেখানে একটা ইলেকট্রন কি করবে, সাথে সাথে একটা ইলেকট্রন কি হবে, যোগ হবে। তো ক্লোরিন যখন অষ্টক পূর্ণ করবে শেষ কক্ষপথে, এখানে 7টি আছে, একটি ইলেকট্রন গ্রহণ করলে তার অষ্টক হয়ে যাবে। অষ্টকের ইলেকট্রন বিন্যাস কত হয়, 2 8। তখন Cl- হবে 2 8 8। তার জন্য যেহেতু ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে, তাদের ক্লোরিন জারণ সংখ্যা কত, -1। এই জিনিসটি খেয়াল রাখলে হয়ে যাবে তোমাদের সহজে। শুধু ধাতুর সময় জারণ সংখ্যা ধনাত্মক হয়, অধাতুর সময় জারণ সংখ্যা কি হয়, ঋণাত্মক হয়।
মানে যে সময় ইলেকট্রন ত্যাগ করবে তাদের জারণ ধনাত্মক হবে, আর যে সময় ইলেকট্রন গ্রহণ করবে তাদের জারণ ঋণাত্মক হবে। যেমন এই যুগে এন এর জারণ সংখ্যা হচ্ছে কত +1, এই যুগে সিএল এর জারণ সংখ্যা জারণ মান বা জারণ সংখ্যা -1। এবার আমরা অনেক দিতে পারি অনেক উদাহরণ। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম +2 ক্লোরিন -1। এখানে ম্যাগনেসিয়াম আছে কত জারণ সংখ্যা আছে +2, ক্লোরিন জারণ সংখ্যা আছে -1। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই যুগের মোট জারণ সংখ্যা কত হবে 0, মোট জারণ সংখ্যা কত হবে 0। তো 0 কি হবে, এখানে ম্যাগনেসিয়াম কত +2, ক্লোরিন কত একটা পরমাণু জারণ সংখ্যা, -1 এসে কত পরমাণু জারণ সংখ্যা একটি পরমাণু জারণ সংখ্যা, এক ক্লোরিন -1। তো ক্লোরিন পরমাণু সংখ্যা কয়টি দুটি, 2 দিয়ে গুণ হবে। -1 শুধু এক ক্লোরিন একটা পরমাণু জারণ সংখ্যা, এখানে 2 দ্বারা গুণ হবে, +2 প্লাস -2 কত হয় 0। এই যৌগটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগটা মোট জারণ সংখ্যা কত 0। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে +2, ক্লোরিন জারণ সংখ্যা -1। আর আমি পূর্ব বলছে ধাতুর সমূহ জারণ সংখ্যা ধনাত্মক ও ধাতুর সমূহ জারণ সংখ্যা ঋণাত্মক হয়। এর মুক্ত মূলের নিরপেক্ষ বা মুক্ত মূলের জারণ সংখ্যা 0 হয়। কথা নির্বাক মুক্ত মূলের জারণ সংখ্যা কত হয় 0 হয়। যেমন মনে করো সোডিয়াম, কার্বন, হাইড্রোজেন বা H2O2, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, যদি এভাবে থাকে সোডিয়াম, কার্বন, হাইড্রোজেন একটা অণু, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, এগুলো জারণ সংখ্যা কত 0। কত 0। এটা মুক্ত মূল। নিরপেক্ষ মূলের জারণ সংখ্যা 0। যদি আলাদাভাবে থাকে মানে নিরপেক্ষ পাবে তাহলে এগুলো জারণ সংখ্যা কত হবে 0 হবে। যেমন একটা যুগে আর যেমন K2 পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড যুগে কিন্তু অক্সিজেন জারণ সংখ্যা কত হবে -2। অক্সিজেন জারণ সংখ্যা কত, অক্সিজেন জারণ সংখ্যা -2। এর অক্সিজেন জারণ সংখ্যা কত -2। পটাশিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড যুগে অক্সিজেন জারণ সংখ্যা কত -2। এবার আসো যেমন যদি মনে করে K2O2 H2O2 যুগে অক্সিজেন জারণ সংখ্যা কত হবে দেখো K2 পটাশিয়াম পারঅক্সাইড
হাইড্রোজেন পারঅক্সাইড যোগে অক্সিজেন আনুষঙ্গিক হবে -1। পারঅক্সাইড যোগে অক্সিজেন আনুষঙ্গিক হবে -1। অক্সিজেন আনুষঙ্গিক কত? -1। অক্সিজেন আনুষঙ্গিক কত? -1। এটা কি? পারঅক্সাইড যোগে H2O2 K2O2 H2O2, ঠিক আছে? পটাশিয়াম পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড যোগে অক্সিজেন আনুষঙ্গিক -1। একটু দেখো এখানে অক্সিজেন আনুষঙ্গিক কটি? দুটি। কটি? দুটি। দুটির জন্য আনুষঙ্গিক কত? -2। যেহেতু অক্সিজেন অধাতু, অধাতুর সাথে আনুষঙ্গিক কি হয়? ঋণাত্মক হয়। দুটো অক্সিজেন আনুষঙ্গিক -2। একটির জন্য কত হবে? -2/2 কত হয়? -1। দুটির জন্য -2। দুটি অক্সিজেন আনুষঙ্গিক -2, একটির জন্য কত হবে? 2, কত? -1। তেমনি দুটো অক্সিজেন আনুষঙ্গিক -2, দুটো অক্সিজেন -2, একটার জন্য কত হবে? -1। তো পারঅক্সাইড যোগে অক্সিজেন আনুষঙ্গিক -1, এইটুকু লাগবে। এখন আমরা স্বাভাবিকভাবে জানি অক্সিজেন আনুষঙ্গিক -2। আনুষঙ্গিক এত যদি এরপর আসো K2O2, it is a superoxide, जैसे कि पोटेशियम सुपरऑक्साइड। it is a पोटेशियम सुपरऑक्साइड। একটা আমরা লিখতে পারি NaO2, पोटेशियम सुपरऑक्साइड सोडियम सुपरऑक्साइड যোগে এখানে দুটোটা, একটা পটাশিয়াম সুপারঅক্সাইড আর এটা সোডিয়াম সুপারঅক্সাইড। সুপারঅক্সাইড যোগে অক্সিজেন এর সংখ্যা -1/2। কত হবে? -1/2। কি -1/2? আমরা একটা জিনিস সহজভাবে চিন্তা করি, এর অক্সিজেন কটা? দুইটা। আর পটাশিয়াম কটা? একটা। পটাশিয়াম কটা? একটা। তোমার দুইটার জন্য এখানে পটাশিয়াম কটি? 1। দুটি অক্সিজেন বানানোর জন্য এখানে পটাশিয়াম কটি আছে? 1। দুটি অক্সিজেন বানানোর জন্য আনুষঙ্গিক -1। কত? -1, যেটা এখানে পটাশিয়াম কটি আছে? একটি। এটা জিনিসটা সহজে মনে রাখার জন্য -1। একটির জন্য কত হবে? -1/2। সেম। তো দুইটা অক্সিজেন জন্য কত? -1। তো একটা অক্সিজেন জন্য কত হবে? -1/2। তো তোমাদের এই জিনিসটা মনে রাখলে হবে যেগুলো সুপারঅক্সাইড যোগে অক্সিজেন আনুষঙ্গিক -1/2। এরপর আসো HCl যোগে হাইড্রোজেন ক্লোরাইড যোগে HCl এর আনুষঙ্গিক কত? +1, ক্লোরিন এর আনুষঙ্গিক -1। কিন্তু NaH সোডিয়াম হাইড্রাইড যোগে ধাতব হাইড্রাইড যোগে হাইড্রোজেন আনুষঙ্গিক -6। যেমন সোডিয়াম হাইড্রাইড যোগে হাইড্রোজেন আনুষঙ্গিক কত? Na এর আনুষঙ্গিক +1 আর হাইড্রোজেন আনুষঙ্গিক কত? -1। হাইড্রোজেন আনুষঙ্গিক -1। তো সবথেকে লাগবে ধাতব। এখানে সোডিয়াম ধাতব হাইড্রাইড যোগে হাইড্রোজেন আনুষঙ্গিক -1 হয়। অন্যান্য যোগের বেলায় হাইড্রোজেন আনুষঙ্গিক +1 হয়। শুধু যখন কি ধাতব হাইড্রাইড যোগে
আগের দ্বারা সঙ্গে -1 হয়। এবার আমরা একটা যোগের মধ্যে একটা মূলের দ্বারা সঙ্গে নির্ণয় করব। যেমন দেখো একটা যোগ K2CF2O7 যোগে পটাশিয়াম পটাশিয়াম ট্রাইক্রোমেট, এটার নাম হচ্ছে পটাশিয়াম ট্রাইক্রোমেট পটাশিয়াম ট্রাইক্রোমেট যোগে এটা হচ্ছে পটাশিয়াম ট্রাইক্রোমেট। ক্রোমিয়াম Cl মানে ক্রোমিয়ামের দ্বারা সঙ্গে নির্ণয় করো। নির্ণয় যেমন পটাশিয়াম ক্রোমেট যোগে ক্রোমিয়ামের দ্বারা সঙ্গে নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। ক্রোমিয়ামের দ্বারা সংখ্যা যেহেতু আমরা ক্রোমিয়ামের দ্বারা সঙ্গে নির্ণয় করবো, তো এটা আমরা ধরে নেব। ধরে Cl এর দ্বারা সংখ্যা সমান x, ঠিক আছে? এখানে এই যোগের মধ্যে পটাশিয়াম দ্বারা সংখ্যা কত? আমরা ধরি এখানে পটাশিয়াম দ্বারা সংখ্যা +1, অক্সিজেন দ্বারা সংখ্যা -2, অক্সিজেন সংখ্যা কত? -2, পটাশিয়াম দ্বারা সংখ্যা +1, অক্সিজেন দ্বারা সংখ্যা -2। কেন অক্সিজেন আসে -2? এটা আমরা জানি অক্সিজেন সাধারণত অষ্টক পূর্ণ করার জন্য 2টি ইলেকট্রন গ্রহণ করে, তার জন্য অক্সিজেন দ্বারা সংখ্যা তো -2, আর পটাশিয়াম সাধারণত একটি ইলেকট্রন কি করে? ত্যাগ করে, তাহলে পটাশিয়াম দ্বারা সংখ্যা তো +1। তো আমরা কার দ্বারা সংখ্যা নির্ণয় করব? ক্রোমিয়াম। এখন দেখো পটাশিয়াম দ্বারা সংখ্যা তো +1, পটাশিয়াম পরমাণু কয়টি এখানে? 2টি। আমরা প্রতিগুণ করতে পারি Cr ক্রোমিয়াম দ্বারা সংখ্যা x ইনটু কত? 2 প্লাস অক্সিজেন সংখ্যা কত? -2, অক্সিজেন সংখ্যা কয়টি? 7টি। 7 নিরপেক্ষ যৌগের, এটা একটা নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা কত হয়? 0 হয়। মোট জারণ সংখ্যা কত হয়? 0 হয়, সমান 0। একটা যৌগের নিরপেক্ষ যৌগ মোট জারণ সংখ্যা 0 হয়। আমরা কি লিখতে পারি? -2 প্লাস 2x প্লাস মাইনাস 7 কে 2 দিয়ে গুণ করলে 14 সমান 0। এটা এখানে একটু বলে দেয়, এখানে +1 হবে, সরি এখানে কি +1 হবে, এখানে পটাশিয়াম +1, তাহলে এখানে কত হবে? +2। তাহলে এখানে একটু বলেছে, দেখো এখানে +1 হবে, +1 * 2 সমান +2, তো +2 - 2 14 -12 2x সমান কত? 0, বা 2x সমান কত হয়? +12। তাহলে x সমান কত হয়? x সমান হয় +12/2, x সমান কত হয়? +6।
x1 প্লাস 6 সুতরাং CR এর জনসংখ্যা প্লাস 6 CN মানে কার রুমের জনসংখ্যা প্লাস 6 এবার আসুন আরেকটা নির্ণয় করি মনে করো সালফারিক যুগে H2 যুগে সালফারের যুগে সালফারের জনসংখ্যা নির্ণয় করো। সালফারিক যুগে সালফারের জনসংখ্যা নির্ণয় করো। এটা কি সালফার, সালফারের জনসংখ্যা নির্ণয় করো। তো আমরা যেহেতু সালফারের জনসংখ্যা নির্ণয় করবো সেটা ধরে সালফারের জনসংখ্যা x এইখানে মানে এই যুগে এখানে হাইড্রোজেন জনসংখ্যা প্লাস 1 এরপর অক্সিজেন জনসংখ্যা মাইনাস 2 সুতরাং যৌগটা দেখো তোমরা হাইড্রোজেন জনসংখ্যা তো প্লাস 1 হাইড্রোজেন পরমাণু কোটি দুটি 2 দিয়ে গুণ হবে প্লাস সালফার জনসংখ্যা কত হচ্ছে আমরা x প্লাস অক্সিজেন জনসংখ্যা কত মাইনাস 2 তো মাইনাস 2 ইনটু কত 4 সমান কত 0 কেন এই যৌগটা মোট জনসংখ্যা কত 0 নিরপেক্ষ যৌগের মূল বা যৌগের মোট জনসংখ্যা 0 তো কত হয় প্লাস 2x প্লাস মানে মাইনাস 4 কে 2 দিয়ে গুণ করো 8 0 2 মাইনাস 8 মানে মাইনাস 6 কত 0 বা x কত হয় প্লাস মাইনাস 6 পক্ষান্তর করলে প্লাস 6 হয়ে যাবে x এর জনসংখ্যা কত 6 তাহলে আমাদের সালফারের জনসংখ্যা কত সালফারের জনসংখ্যা x মানে কত প্লাস 6 আমরা কি লিখতে পারি সুতরাং H2SO4 যুগে সালফারের জনসংখ্যা প্লাস 6 প্লাস কি 6 প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করেছে মূলত বেশিরভাগ জনসংখ্যা নিয়ে তো তোমরা জনসংখ্যা যে ক্লাসটা আমি নিয়েছি বাড়িতে ভালো অনুশীলন করবে এবং বইয়ের পৃষ্ঠা 149 148 149 150 পৃষ্ঠাগুলো ভালো করে নেবে বই পেজ 148 149 150 এই পৃষ্ঠাগুলো ভালোভাবে পড়ে নেবে তাহলে তোমাদের আরো বুঝতে তোমাদের সহজ হবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে।